প্রফেসর নিয়াজ জামানকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য সবিনয় অনুরোধ জানাই। আপনারা বুঝতে পারেন আমি ওল্ড ফ্যাশনড, কাগজ নিয়ে বেড়াই। অন্যরা তো মোবাইলে তাদের স্পিচ রাখে। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস, সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা জনাব মুস্তফা সরওয়ার ফারুকী, 21শে পদকপ্রাপ্ত সম্মানিত জন, সরকারি পদস্থ কর্মকর্তাবৃন্দ ও সুধীজন, শুভ সকাল না অপরাহ্ন, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকার ও এই অনুষ্ঠানের আয়োজকদের আমার আন্তরিক সম্মান ও অভিবাদন জানাই। আমার জন্যে এটি একটি বিরল সম্মাননা। আমাকে 21শে পদকের জন্য নির্বাচিত করায় বাংলাদেশ সরকারকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আজকে এই মঞ্চে দাঁড়িয়ে সবার আগে স্মরণ করছি 1952 সালের মহান ভাষা শহীদদের। আমি স্মরণ করছি 71-এর বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের। আমি আরও স্মরণ করছি 2024-এর বৈষম্য বিরোধী আন্দোলনের মহান শহীদদের। আমরা তোমাদেরকে ভুলব না। আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরীকে, যিনি আগে 21শে পদক শিক্ষার জন্য পেয়েছেন, কে কৃতজ্ঞতা জানাই আমার নাম প্রস্তাব করার জন্যে। আমি শিক্ষার জন্যে সম্মান পেয়েছি, যদিও আপনারা শুনেছেন যে আমি অনেক লেখালেখি করি আর চেষ্টা করি বাংলাদেশের সাহিত্য যেন যারা ইংরেজি পড়ে বিদেশে তাদের কাছে যেন চলে যায়। কিন্তু এই অর্জন শুধু আমার না, যারা আমাকে এই পথ চলতে সাহায্য করেছেন তাদের ছাড়া আমি এখানে আসতে পারতাম না। তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা শুনেছেন আমি 35 বছর ঢাকা ইউনিভার্সিটিতে পড়াতাম, কিন্তু আমি 60 বছর ধরে পড়িয়েছি। আমার এই সুযোগ হয়েছে। আমি আমার ছাত্রীদেরকে ধন্যবাদ জানাই। আমি বাবাকে পড়িয়েছি, তার মেয়েকে পড়িয়েছি, মাকে পড়িয়েছি, তার মেয়েকে পড়িয়েছি। ভাগ্যিস আমি কোনো দাদা দাদি নানা নানিকে পড়ানো আমার সুযোগ হয় নাই। আমি আমার ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ জানাই। দিল্লি এয়ারপোর্টে বেশ কয়েক বছর আগে আমি গেছিলাম। একটা সুখী পরিবার দেখা গেল। একটা তরুণ, তার তরুণী বউ, তার দুটো ছোট বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, আর তার মা। ফট করে এসে আমাকে পা ধরে সালাম করলো দিল্লি এয়ারপোর্টের মাঝখানে। এটা থেকে বড় আমার মনে হয় সম্মান পাওয়া যায় না। এক ইংরেজি কবি, 17 দশকের এক ইংরেজি কবি বলেছেন অন্য সূত্রের কারণে, নো ম্যান ইজ অ্যান আইল্যান্ড। আমি এই বাক্যের অর্থ অন্যভাবে নিতে চাই। আমি আশা করি যে আমার জীবন ও কারো জীবন স্পর্শ করেছে, নতুন পথ দেখিয়েছে, সাহস জাগিয়েছে।
শেষে আমি আমার প্রয়াত স্বামীর প্রতি কৃতজ্ঞতা জানাই। তার সাহায্য ছাড়া আমি কাজ করা, উচ্চশিক্ষা অর্জন করা, গবেষণা করা, লেখালেখি করা সম্ভব ছিল না। এই সাহায্য তারপরে আমার ছেলেদের কাছ থেকে আমি পাই। তাদের ও তাদের পরিবারদের আমার ভালোবাসা ও ধন্যবাদ। আপনাদের সবাইকে আমার কৃতজ্ঞতা। যারা আজকে 21শে পদক পেয়েছেন তাদের সবাইকে অভিনন্দন। বিশেষ করে বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দলকে আমি অভিনন্দন জানাই। আমি আশা করি আমাদের মেয়ে ও নারীরা সব ক্ষেত্রে নক্ষত্রের মতো জ্বলজ্বল করবে। আপনাদের সবাইকে আবার অশেষ অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আসি। সমাজসেবায় এবারের পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তির নাম ঘোষণা করছি। জনাব মোহাম্মদ ইউসুফ চৌধুরী, মরহুম মোহাম্মদ ইউসুফ চৌধুরী। চট্টগ্রামের উন্নয়নের কাণ্ডারি মোহাম্মদ ইউসুফ চৌধুরী ছিলেন একাধারে একজন উদ্যোক্তা, সফল সংগঠক এবং সমাজসেবী। চট্টগ্রাম অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে তার অবদান, সফল উদ্যোক্তা হিসেবে অসংখ্য মানুষের কর্মসংস্থান সৃষ্টি, বিভিন্ন ধর্মীয় স্থাপনা ও সামাজিক প্রতিষ্ঠান তৈরি এবং মানুষের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ সমাজসেবায় এবছরের 21শে পদক মরণোত্তর প্রদান করা হচ্ছে মোহাম্মদ ইউসুফ চৌধুরীকে। তার পক্ষে তার পুত্র জসিমউদ্দিন চৌধুরীকে মঞ্চে এসে পদক গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানায়। জসিমউদ্দিন চৌধুরী। জনাব জসিমউদ্দিন চৌধুরীকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আমার প্রয়াত পিতা মোহাম্মদ ইউসুফ চৌধুরীর পক্ষ থেকে আমি পদকটা নিলাম। উনি 2007-এ উমরা করতে গিয়ে মক্কায় জেলে উনি শাহাদাত বরণ করেন এবং ওনাকে ওইখানে দাফন করা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। কর্ম করে গুণান্বিত চট্টগ্রাম দৈনিক পূর্বকণের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ইউসুফ চৌধুরী সুদীর্ঘ জীবনে চট্টগ্রামের উন্নয়নে নানামুখী কর্মকাণ্ড করে গেছে। তারও একটা স্বীকৃতি অনেক দেরিতে হলেও মিলেছে, যেটা চট্টগ্রামবাসীকে আনন্দিত ও গৌরবান্বিত করেছে।
এই রাষ্ট্রীয় 21 পদক প্রাপ্তি একজন মানুষকে তার কাজের স্বীকৃতি হিসাবে দেওয়া হয়ে থাকে। সে ব্যক্তিটি যদি জীবনদর দশায় পুরস্কার পেতেন আরও বেশি অনুপ্রাণিত হতেন। আমি প্রথমে তার 21 পদক প্রাপ্তির মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে বর্তমান অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। মরহুম ইউসুফ চৌধুরী কর্মজীবনের স্বীকৃতি 21 পদক উৎসর্গ করলাম সে চট্টগ্রামবাসীকে। চট্টগ্রামবাসী মোহাম্মদ ইউসুফকে তার কর্মের জন্য চট্টল দরদি উপাধিতে ভূষিত করেছে। তিনি বাংলাদেশের প্রথম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা ছিলেন। ওনার কর্মের স্বীকৃতি স্বরূপ চট্টগ্রাম সিটি কর্পোরেশন তার স্মরণে টাইগার পাস মোড়কে মোহাম্মদ ইউসুফ চৌধুরী চত্বর মোহাম্মদ ইউসুফ চৌধুরী সড়ক নামে নামকরণ করে। আমরা আশা করি চট্টগ্রামে আপাময় জনতা এই পদক প্রাপ্তির চট্টগ্রামের উন্নতিকামী জনগণের এগিয়ে যাওয়ার পথে হবে। চট্টগ্রামের প্রকৃত উন্নয়ন এবং ন্যায্য উন্নয়নে চট্টগ্রামবাসী তথা দেশবাসী এবং সরকারের নীতি নির্ধারক মহল চট্টগ্রামকে নিয়ে উন্নতিতে আরও ব্যাপক কর্মকাণ্ড এবং চট্টগ্রামকে বিশ্বের দরবারে একটি অন্যতম সমৃদ্ধ শহর হিসেবে গড়ে তুলতে উদ্যোগী হবেন সে প্রত্যাশা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় স্লোগানে পরিণত হওয়া কবিতার এই বিপ্লবী লাইন দুটি লেখা হয়েছিল কবি হেলাল হাফিজের কলমে। দ্রোহ, যৌবন, মিছিল, সাহস, প্রেম, বিরহ, ভালোবাসা সবকিছু মিলিয়ে বাংলাদেশের 80 দশকের তরুণদেরকে দেখা যেত হেলাল হাফিজের কবিতার আয়নায়। অনেক কালজয়ী ও পাঠকপ্রিয় কবিতা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থের মাধ্যমে বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য ভাষা ও সাহিত্যে এবছরের 21 পদক মরণোত্তর প্রদান করা হচ্ছে কবি হেলাল হাফিজ। তার পক্ষে তার বড় ভাই দুলাল আব্দুল হাফিজকে মঞ্চে এসে পদক গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। দুলাল আব্দুল হাফিজ। দুলাল আব্দুল হাফিজকে তার অনুভূতি প্রকাশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জাতীয় পর্যায়ে সম্মাননা পদক প্রাপ্তি যে কোনো ব্যক্তির পক্ষে এবং তার পরিবার পরিজনের পক্ষে একদিকে যেমন অত্যন্ত গৌরব ও আনন্দের অনুভূতি, তেমনি মরণোত্তর এহেন পদক সম্মাননা
গৌরব এবং আনন্দের পাশাপাশি অনেকটা বেদনা বিধুর অনুভূতিও বটে। সদ্য প্রয়াত কবি হেলাল হাফিজের অগ্রজ সহোদর হিসাবে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা 21 পদক গ্রহণ করতে গিয়ে আমিও তেমনি এক বেদনা বিধুর অনুভূতির শিকার আজ। বিশ্বের উন্নত দেশসমূহে মরণোত্তর সম্মাননা অথবা যেটাকে আমরা বলি পোস্টহুমাস রিকগনিশন প্রদানের সংস্কৃতি খুবই বিরল। আমাদের মতো উন্নয়নশীল দেশসমূহে এহেন সংস্কৃতি বেশ চালু রয়েছে, যা থেকে আমাদের আশু নিষ্কৃতি প্রয়োজন বলে আমি মনে করি। সদ্য প্রয়াত কবি হেলাল হাফিজও অনুরূপ মনোভাব পোষণ করত বলেই আমার ধারণা। কে জানে, হয়তোবা এমনি এক অনুভূতি থেকেই হেলাল হাফিজ তার প্রকাশিত একটি কাব্যগ্রন্থের নামকরণ করেছে বেদনাকে বলেছি কেঁদনা। এমনি এক প্রেক্ষাপটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করত আমি প্রস্তাব রাখতে চাই, মরণোত্তর সম্মাননা পদক প্রদানের যে সংস্কৃতি, এর একটা বিকল্প কিছু ভাবা যায় নাকি? নির্মোহ ও নিরপেক্ষ মূল্যায়ন সংশ্লিষ্ট গুণীজনের জীবদ্দশায় প্রদান করা বাধ্যতামূলক করা যায় নাকি? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শহীদুল জহির মরণোত্তর 21 পদক ভাষা ও সাহিত্য ক্ষেত্রে দেওয়ার জন্য তার নামটি উচ্চারিত হয়েছে। তার পোশাকি নাম জনাব মোহাম্মদ শহীদুল হক। শহীদুল জহিরের হাত ধরে বাংলা সাহিত্যে জাদু বাস্তবতা এসেছে এক নতুন রূপে। জাদু বাস্তবতার আখ্যান রচনা, কথা সাহিত্যে এক নতুন ভাষার ভঙ্গি তৈরি এবং ক্লাসিক হয়ে ওঠা গল্প ও উপন্যাসের মাধ্যমে বাংলা সাহিত্যে বাক বদলকারী ভূমিকার স্বীকৃতিস্বরূপ ভাষা ও সাহিত্যে এবছর 21 পদক মরণোত্তর প্রদান করা হচ্ছে শহীদুল জহিরকে। তার পক্ষে তার ভাই মোহাম্মদ হাবিবুল হককে মঞ্চে এসে পদক গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছে। জনাব মোহাম্মদ হাবিবুল হক। জনাব হাবিবুল হককে তার অনুভূতি প্রকাশের জন্য সবিনয় অনুরোধ জানাই। মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টাবর্গ, বিশিষ্ট অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি আমাদের মহান 22 শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং 24-এ গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। আজ এই গৌরবময় মুহূর্তে শহীদুল জহিরের পক্ষে এই মঞ্চে দাঁড়িয়ে আমি অত্যন্ত গর্বিত ও আবেগপ্রবণ। শহীদুল জহির বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র, যার লেখনী আমাদের সমাজ, সংস্কৃতি এবং মানুষের অন্তর্গত অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করেছে। তার সাহিত্যকর্ম শুধু পাঠকদেরই নয়,
বরং সাহিত্য সমালোচকদেরও প্রশংসা কেড়েছে। এই রাষ্ট্রীয় পদক তার সাহিত্যিক অবদানের প্রতি একটি মহৎ স্বীকৃতি। এটি শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলা সাহিত্যের জগতে একটি মাইল ফলক। শহীদুল জহিরের লেখায় আমরা পাই মানুষের জীবন, সংগ্রাম, স্বপ্ন আর বাস্তবতার এক অনবদ্য চিত্র। তার এই অমর সৃষ্টিকর্ম বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে আরো উচ্চতায় নিয়ে গেছে। এই সম্মাননা, তার স্মৃতি আমাদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। শহীদুল জহিরের পরিবার, বন্ধু বান্ধব এবং পাঠকদের পক্ষ থেকে আমি এই পদকের জন্য রাষ্ট্রের প্রতি আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই। তার সৃষ্টিকর্ম যেন বাংলা সাহিত্যের ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকে, আজকে এই কামনাই করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুধীবৃন্দ, এবারে আমরা একটি টিমকে পাবো, ব্যক্তি নয়। জনাব মেহেদী হাসান, জনাব রিফাত নবী, জনাব মোহাম্মদ তানভীর ইসলাম সিয়াম ও জনাব শাবাব মোস্তফা। সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য মানুষকে বাংলায় লেখার স্বাধীনতা এনে দিয়েছে উন্মুক্ত সফটওয়্যার অগ্রসর। অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতি, বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে এই সফটওয়্যারের অপরিসীম ভূমিকা এবং ডিজিটাল মাধ্যমে বাংলা ভাষাকে সারা পৃথিবীর জন্য উন্মুক্তকরণে তাদের এই অবিস্মরণীয় অবদানের জন্য বিজ্ঞান ও প্রযুক্তিতে এই বছরে 21শে পদক প্রদান করা হচ্ছে মেহেদী হাসান খান, রিফাত নবী, মোহাম্মদ তানভীর ইসলাম সিয়াম এবং শাবাব মোস্তফাকে। তাদেরকে মঞ্চে এসে পদক গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। এখন দলনেতা মেহেদী হাসান খানকে তাদের অনুভূতি ব্যক্ত করার জন্য, দলের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের স্বপ্ন ছিল বাংলা ভাষাকে ডিজিটাল মাধ্যমে আরো সহজ এবং গণমুখী করা, এবং আজ সেই স্বপ্নের অংশ হিসেবে 21শে পদক প্রাপ্তির এই মর্যাদাপূর্ণ মঞ্চে দাঁড়ানো আমাদের জন্য বিশাল গৌরব। অভ্র ব্যবহারকারীদের সহযোগিতা ও ভালোবাসা ছাড়া এই প্রচেষ্টা কখনো সম্ভব হতো না। আমরা এই পদকটি তাদেরকে উৎসর্গ করতে চাই। কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি বিভিন্ন সময় আমাদের সাথে কাজ করা স্বেচ্ছাসেবকদের, যাদের মধ্যে রয়েছেন সুমাইয়া নাজমুন, ওমর ওসমান, নিপন হক, সাইম খান সহ আরও অনেকে। তাদের অবদান ছাড়া আমাদের এই যাত্রা অপূর্ণ থেকে যেত। 22 বছর আগে ভাষা হোক উন্মুক্ত স্লোগানে আমরা অভ্র কাজ শুরু করেছিলাম।
বড় ইকোনমিতে ভাষা নিয়ে এভাবে চিন্তা করতে হয় না। একটা সময় আমাদেরও করতে হবে না, কিন্তু তার আগে ছোটোখাটো অনেক কাজ থাকে। কালপুরুষ বাংলা ফন্টে শুধু সরয়াটা দেখতে যেন মন মতো হয়, সেজন্য একজনকে দিনের পর দিন লেগে থাকতে হয়। প্রেসের কম বাজেটের একটা কম্পিউটারে যাতে সফটওয়্যারটা চলে সেদিকে লক্ষ্য রাখতে হয়। ভুল করে স্রোতের সাথে তাল মিলাতে গিয়ে নন স্ট্যান্ডার্ড সিস্টেমে বাংলাকে যেন আমরা আবার বন্দি করে না ফেলি, এজন্য বছরের পর বছর মানুষকে ইউনিকোড কি সেটা শেখাতে হয়। এত কিছু করতে গিয়ে দেখবেন কিছু দিক বাদ পড়ে যাবে, কিন্তু তাতে কোনো সমস্যা নেই। মোবাইলে অভ্র নেই দেখে কিছু ছেলেমেয়ে নিজের উদ্যোগে বানিয়ে ফেলেছে। লিনাক্সে অভ্র পিছিয়ে যাচ্ছে দেখে ওপেন বাংলা নামে উদ্যোগ নিয়ে আরেকটা গ্রুপ কাজ করছে। এরা কেউ এই মঞ্চে আসার জন্য কাজ করে না, কিন্তু আসবে হয়তো একদিন, আর না আসলেই আর কি। ভাষা মুক্ত থাকুক। আপনাদের সবাইকে ধন্যবাদ। এবারে আরো বড় টিম, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। জাতীয় নারী ফুটবল দল আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশকে শুধু অনন্য উচ্চতায় নিয়ে যায়নি, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণকে আরো উৎসাহিত করতে তারা অসামান্য অবদান রেখেছে। ক্রীড়া ক্ষেত্রে তাদের অনন্য প্রতিভা ও অবদানের স্বীকৃতি হিসেবে তো অবশ্যই, তবে 21শে পদক কমিটি মনে করছে যে বাংলাদেশ ও বাংলাদেশের সমাজের প্রতি তাদের অবদান শুধু ক্রীড়া ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, ভবিষ্যৎ তাদের এই অবদানকে বড় এক সামাজিক ও সাংস্কৃতিক অবদান হিসেবে চিহ্নিত করবে। সকল বিবেচনায় ক্রীড়া বিভাগে এবছরের 21শে পদক প্রদান করা হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের পক্ষে দলনেতা সাবিনা খাতুন ও সহকারী দলনেতা মারিয়া মান্নাকে মঞ্চে এসে পদক সবার পক্ষ থেকে পদক গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। সাবিনা খাতুন ও মারিয়া মান্না। দলের পক্ষ থেকে সাবিনা মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ অনুমতিতে বাংলাদেশ নারী ফুটবল দলের সকল সদস্যই এখানে উপস্থিত হবেন। আমরা একটু পথ করে দিই।
দলের পক্ষ থেকে অনুভূতি প্রকাশের জন্য দলনেতা সাবিনা খাতুনকে অনুরোধ জানাচ্ছি। সুধীবৃন্দ, ক্যাপ্টেন সাবিনা খাতুন। বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের মাননীয় সদস্যবৃন্দ এবং শ্রদ্ধা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আজকে আমাদের দলকে এই পুরস্কারে ভূষিত করার জন্য। তার পাশাপাশি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আজকে আমাদের এই সাফল্য। আমাদের ফেডারেশনের সাবেক সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন স্যার, আমাদের উইমেন্স উইংয়ের চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ সহ বর্তমান সভাপতি তাবিদ আওয়াল স্যার এবং আমাদের ফুটবল ফেডারেশনের সকল কর্মকর্তাবৃন্দকে যারা সবসময়ই আমাদের সাথে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সকলকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। ভাষা আন্দোলন আমাদের ইতিহাসের একটি অমর অধ্যায়। 1952 সালের সেই আত্মদান আমাদের শিখিয়েছে মাতৃভাষা মর্যাদা রক্ষায় কি অসীম সাহস ও সংকল্প প্রয়োজন। আজ আমরা এই পদক পেয়ে মনে করছি সেই বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছি। দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক খেতাবে আমাদের আজ ভূষিত করা হয়েছে। আমরা গৌরবান্বিত, আমরা অনুপ্রাণিত। পাশাপাশি এটি আমাদের জন্য অনেক বড় সম্মানের, ক্রীড়াঙ্গনের জন্য মর্যাদার ও নারীদের জন্য অনন্য স্বীকৃতি। বলতে দ্বিধা নেই, এই স্বীকৃতি আমাদের দায়িত্ববোধ আরও বাড়িয়েছে। 21শে পদক প্রদান প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত সকলের প্রতি রইল কৃতজ্ঞতা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমি ধন্যবাদ জানাতে চাই আবারও মাননীয় প্রধান উপদেষ্টা সহ মাননীয় সদস্যবৃন্দ। সবসময় আপনারা আমাদেরকে সাহস জুগিয়ে এসেছেন এবং আজকে যেভাবে আমাদের সকলকেই সম্মান জানালেন, সেটা আমাদের জন্য আসলেই অনেক বড় পাওয়া এবং আগামী দিনে আমাদের কাজ করার জন্য আরও সাহস যোগাই এবং আমরা দেশের জন্য যেন আরও সম্মান বয়ে আনতে পারি, সেই দোয়াই সকলের কাছে কামনা করছি। ধন্যবাদ সকলকেই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। 21শে পদকপ্রাপ্ত সকল গুণীজনকে 21শে পদক গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সকলকে অশেষ ধন্যবাদ। পদক প্রদান পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। পদক প্রদান অনুষ্ঠানটি পরিচালনার জন্য মন্ত্রিপরিষদ সচিব মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। Thank you, Honorable Cabinet Secretary, for conducting the 21শে পদক award ceremony. সম্মানিত সুধী, এখন আজকের অনুষ্ঠানের সভাপতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মোস্তফা সরোয়ার ফারুকীকে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। Now I cordially request the Honorable Chair of today's ceremony, Honorable Advisor for Ministry of Cultural Affairs, Mr. Mustafa Sarwar Farooqi, to deliver his speech. Wow, what a day! আমার একটা বক্তৃতা লেখা আছে কিন্তু আমি ইমোশনে উল্টাপাল্টা করতে পারি, যাই না। 21শে পদক প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, পুরস্কারপ্রাপ্ত কবি, শিল্পী ও সাহিত্যিকবৃন্দ এবং উপস্থিত সুধীগণ, আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন।
let me also express my sincere thanks to the Excellencies, ambassadors, and dignitaries who have graced this event today. এবছর যারা 21শে পদকে ভূষিত হয়েছেন তাদের সবাইকে অভিনন্দন জানাই। রাষ্ট্রীয় পদক রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সম্মান। এই সম্মান প্রদানের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা থাকেন তারা দেশের গুণী মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনার অসামান্য কাজের জন্য জাতি আপনার কাছে কৃতজ্ঞ। একই সাথে সরকার পরিচালনায় যারা থাকেন তারা এর মধ্য দিয়ে তাদের দর্শন, রাজনীতি এবং সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে থাকেন। আমরা 21শে পদক 2025 প্রদানের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক এবং সাংস্কৃতিক দর্শন প্রকাশ করতে চেয়েছি। এবারে 21শে পদকের আপনারা প্রশংসা করেছেন, আমরা বিনীতভাবে এটা গ্রহণ করছি, কিন্তু আমরা মনে করি আমাদের প্রশংসা করার কোনো প্রয়োজন পড়তো না যদি সঠিক মানুষকে সবসময় পুরস্কৃত করা হতো। আশা করি এরপর থেকে যারাই সরকার পরিচালনা করবেন তারা এই স্বাভাবিক কাজটি প্রতি বছরই করবেন, এটা যেন আর আলাদা করে প্রশংসা করবার মতো কোনো বিষয় না হয়। সাথে সাথে আমি আরেকটা প্রসঙ্গ বলতে চাই, এখানে অনেকেই উল্লেখ করেছেন মরণোত্তর পুরস্কার প্রদানের ব্যাপারটা। এটা আসলে বেদনার। আপনি ভাবেন যে শহীদুল জহির, হুমায়ুন আহমেদ পরবর্তী যুগে সাহিত্যের সবচেয়ে বড় বাঁক যিনি রচনা করেছেন, তিনি যদি আজকে এই মঞ্চে উপস্থিত থেকে পুরস্কারটা নিতে পারতেন তাহলে এটা আমাদের জন্য কত গৌরবের ব্যাপার হতো। এটা একই সঙ্গে আরও যারা মরণোত্তর পুরস্কার গ্রহণ করেছেন তাদের সবার ক্ষেত্রে প্রযোজ্য। আশা করি সামনে আমাদের এই যে সরকার যারা দেশ পরিচালনা করবেন তারা এই জিনিসগুলো মাথায় রাখবেন যে জীবিত থাকা অবস্থায় যেন আমরা গুণী মানুষকে বলতে পারি যে আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। 52 ভাষা আন্দোলন বাঙালির মাতৃভাষা ও মত প্রকাশের স্বাধীনতার প্রতীক। একইভাবে 24-এর গণ অভ্যুত্থানও আমাদের স্বাধীনভাবে মত প্রকাশের অগ্নিস্মারক। 52-র চেতনা এবং 24-এর অনুপ্রেরণায় মত প্রকাশের স্বাধীনতা ভিত্তিক আগামীর বাংলাদেশ বিনির্মাণই হবে আমাদের দৃঢ় অঙ্গীকার। শেষ করতে চাই ভাষা আন্দোলনের বীর শহীদ এবং সেনানীদের স্মরণ করে, একই সাথে স্মরণ করতে চাই জুলাই গণ অভ্যুত্থানের বীরদের। 52, 71, 24 এরকম বড় ঘটনাগুলো যে কোনো জাতির মানুষ গঠনে বড় ভূমিকা রাখে। আশা করি আমরা এইসব বাঁক বদলকারী ঘটনা থেকে অনুপ্রেরণা নিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক সমাজ তৈরি করতে পারব। আপনাদের সবাইকে ধন্যবাদ। সম্মানিত সুধী, এবারে অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার ভাষণ প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি। Ladies and gentlemen, now I humbly request the Honorable Chief Guest of today's ceremony, Dr. Muhammad Yunus, Honorable Chief Advisor of the Government of the People's Republic of Bangladesh, to speak. Assalamu alaikum. আমি অভিভূত, আমার বাক রুদ্ধ। আজকে এই অনুষ্ঠানে আমাদের জাতির কৃতি সন্তানদের এখানে পেয়ে তাদেরকে সম্মাননা দেওয়ার সুযোগ পেয়ে আমরা সবাই আনন্দে আপ্লুত। সবাই তাদের জন্য একটু জোরে হাত তালি সবাই। বিশেষ করে নারী ফুটবল টিমের জন্য, তারা আমাদের হৃদয়ে স্থায়ীভাবে আসন নিয়েছে, তারা আমাদের জাতিকে বিশেষভাবে উদ্বুদ্ধ করছে, সেজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। প্রিয় সুধীবৃন্দ, দেশের বরেণ্য ব্যক্তিত্ব যারা আজ 21শে পদকে ভূষিত হয়েছেন তাদেরকে দেশবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের অবদানের জন্য জাতি বিশেষভাবে কৃতজ্ঞ। আপনারা জাতির পথ প্রদর্শক। আপনাদের অবদানে উদ্বুদ্ধ হয়ে জাতি
দৃঢ় বিশ্বাসে জাতিপুঞ্জের মজলিসে ক্রমাগতভাবে উন্নততর অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করবে। গত বছরের 5ই আগস্ট ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ। এই বিজয়ের মধ্য দিয়ে সুযোগ এসছে এই নতুন বাংলাদেশ নির্মাণের। আজ এই পদক প্রদান অনুষ্ঠানে আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি দেশমাতৃর জন্য বিভিন্ন লড়াই সংগ্রাম, 52 ভাষা আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং 24-এর গণ অভ্যুত্থানে যে সকল সাহসী ছাত্র শ্রমিক জনতা প্রাণ বিসর্জন দিয়েছেন এবং আহত হয়েছেন তাদের সকলকে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এবারের অমর একুশে নতুন তাৎপর্য নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা জানি 21শে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক। আমাদের স্বাধিকার চেতনার প্রাণ প্রবাহ 21শে ফেব্রুয়ারি। 1952 সালের এই ফেব্রুয়ারি মাসেই রাষ্ট্রভাষা প্রশ্নে পাকিস্তানি শাসকদের চাপিয়ে দেওয়া অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে রুখে দাঁড়িয়েছিল ছাত্র সমাজ। ঢাকার রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। এই ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের স্বাধিকার চেতনার এক অবিশ্বাস্য জাগরণ সৃষ্টি হয়েছে। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। নতুন পৃথিবী সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায়। সেই নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত। ছেলেরাও প্রস্তুত, মেয়েরাও প্রস্তুত। তারা ঘুণে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধন মুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়। সেই সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা, প্রতিটি মানুষের স্বপ্ন দেখার এবং সেই স্বপ্ন বাস্তবায়নের সকল সুযোগ নিশ্চিত করা, মানুষের জীবনযাত্রাকে এমনভাবে গড়ে তোলা যাতে করে পৃথিবীর অস্তিত্ব কোনো রকমে বিঘ্নিত না হয় এবং পৃথিবীর উপর বসবাসরত সকল প্রাণীর সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকা কোনো রকমে বিঘ্নিত না হয়। আজ এই মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025 উদযাপনের স্মরণীয় দিনে আমরা জাতির এই স্বপ্নের আশু বাস্তবায়ন নিশ্চিত হোক এই কামনা করছি। দেশে যারা আজ জাতির পক্ষ থেকে স্বীকৃতি পেলেন, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি। মহান আল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়নে সহায়ক হোক। ধন্যবাদ। মাননীয় প্রধান উপদেষ্টাকে তার মূল্যবান এবং দিক নির্দেশনামূলক ভাষণ প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। Thank you, Honorable Chief Advisor, for your valuable and guiding speech. শুধু বৃন্দ, এবারে আলোকচিত্র ধারণ পর্ব পদক গ্রহণকারীগণকে মিলনায়তনের বাইরে নির্ধারিত ফটোবুথে মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে আলোকচিত্র গ্রহণে অংশ নেওয়ার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। ফটো সেশন পর্ব শেষ না হওয়া পর্যন্ত আপনাদের নিজ